বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান দখলদার ইহুদিবাদী ইসরায়েলের খেল খতম হয়ে আসছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুতে আইসিসিকে হুমকি মার্কিন আইন প্রণেতাদের। এরপর জানিয়ে দেব, মানবাধিকার লঙ্ঘন করছে ইসরায়েলি সেনাবাহিনী, 5 ইউনিট বলছে আমেরিকা। এরপর জানাবো, গাজা উপকূলে বন্দর নির্মাণের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব, আমরা নিজের দেশেই অদৃশ্য, ভারতের মুসলিমদের আর্তনাদ। এরপর জানাবো, জোর করে নারীর হিজাব খুলল অ্যারিজোনা পুলিশ। এবং সর্বশেষ জানিয়ে দেব, যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় নিহত 34। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে অপরাধী হিসেবে ঘোষণা করা হয়েছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এতে পশ্চিমানা সহ ইসরায়েল খুব আতঙ্কিত রয়েছে। সারা বিশ্ব থেকে এক হয়ে গেছে ইসরায়েল। অন্যদিকে ভারতের জন্য ভয়াবহ দুঃসংবাদ। ভারতে মুসলিমদের উপর চরম নির্যাতন করছে কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার। ভারতের মুসলিমরা যদি খেপে যায় তাহলে ভারত ভেঙে 2 খণ্ড হয়ে যাবে। এক খণ্ডের ক্ষমতা খাটাবে মুসলিমরা, অন্য খণ্ডে হিন্দুরা। কারণ ভারতে যে পরিমাণে মুসলিম রয়েছে, সারা বিশ্বে এত মুসলিম অন্য কোনো দেশে নেই। যে কারণে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার ভারতে হিন্দু মুসলিম সব ধর্মের লোকজন একত্রে বসবাস করা, ভারতে মুসলিমদের উপর নির্যাতন বন্ধ করতে হবে অবিলম্বেই। এতে আপনার মতামত কি? কমেন্টস করে লিখে জানান। নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানা ইস্যুতে আইসিসিকে হুমকি মার্কিন আইন প্রণেতাদের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে আন্তর্জাতিক ফৌজদারি আদালতকে আইসিসি হুমকি দিলেন মার্কিন আইন প্রণেতারা। তারা বলেছেন, যদি ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তাহলে আদালতের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় পক্ষের মার্কিন কংগ্রেস সদস্যরা আইসিসির বিরুদ্ধে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সাসের রিপাবলিকান হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককাউল বলেছেন, ইতোমধ্যে আইসিসি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি বিলের বিষয়ে ভাবা হচ্ছে। তবে আমরা আশা করছি সেই পর্যায়ে যেন যেতে না হয়। এদিকে গাজা যুদ্ধ ইস্যুতে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সম্ভাব্য অভিপ্রায়ের নিন্দা জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। জনসন এক বিবৃতিতে বলেছেন, এটি লজ্জাজনক যে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং অন্যান্য ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে ভিত্তিহীন এবং অবৈধ গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা করছে। তিনি আরও বলেন, আইসিসির এ ধরনের অনৈতিক পদক্ষেপ সরাসরি মার্কিন জাতীয় নিরাপত্তার স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে। বাইডেন প্রশাসন যদি এর বিরুদ্ধে চ্যালেঞ্জ না করে তাহলে আইসিসি মার্কিন রাজনীতিক, মার্কিন কূটনীতিক এবং মার্কিন সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারির নজিরবিহীন ক্ষমা পেয়ে যাবে এবং তা চর্চাও করতে পারে। আর এটি হলে আমাদের দেশের সার্বভৌমত্ব কর্তৃত্ব হবে। মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েলি সেনাবাহিনীর 5 ইউনিট বলেছেন আমেরিকা। ইসরায়েলি সেনাবাহিনীর 5টি ইউনিট মানবাধিকার লঙ্ঘন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইহুদিবাদী এসব সেনারা মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনাগুলো ঘটেছে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের বাইরে এবং গাজা চলমান যুদ্ধের আগে। এদিকে মানবাধিকার লঙ্ঘনের পরও ইসরায়েলি বাহিনীর জন্য মার্কিন সামরিক সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পৃথক ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর 5টি ইউনিট মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী বলে প্রমাণ পেয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। তবে তারা বলেছে, তারা ইসরায়েলি সেনাবাহিনীকে মার্কিন সামরিক সমর্থন দেওয়া অব্যাহত রাখবে। মানবাধিকার লঙ্ঘনের এই সমস্ত ঘটনা বর্তমান যুদ্ধের আগে গাজার বাইরে সংগঠিত হয়েছিল। ইসরায়েল 4টি ইউনিটে সংশোধনমূলক ব্যবস্থা নিয়েছে এবং 5মটির বিষয়ে অতিরিক্ত তথ্য দিয়েছে বলে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলছে।
এর অর্থ হচ্ছে সমস্ত ইউনিটই মার্কিন সামরিক সহায়তা পাওয়ার জন্য যোগ্য থাকবে। ইসরায়েলের প্রধান সামরিক সহায়তা প্রদানকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি প্রতি বছর ইসরায়েলকে 3.8 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে থাকে। ইসরায়েলি সেনাবাহিনী যে কোনো ইউনিটের বিরুদ্ধে মার্কিন সরকারের এই ধরনের ঘোষণা এটিই প্রথম। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, নিরাপত্তা বাহিনীর এই 5টি ইউনিট মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে। গাজা উপকূলে বন্দর নির্মাণের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড গত সপ্তাহে গাজার উপকূলে নির্মাণ শুরু করা অস্থায়ী সামুদ্রিক বন্দর ছবি প্রকাশ করেছে। মে মাসের শুরুতে চালু হলে ছিটমহলে মানবিক সহায়তার প্রবাহ দ্রুত করার লক্ষ্যে এটি নির্মাণ করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মার্চ মাসে বন্দর নির্মাণে ঘোষণা দিয়েছিলেন। এর আগে সাহায্য কর্মকর্তারা গাজার ওভারল্যান্ড রুটে ত্রাণ সরবরাহ সহজ করার জন্য ইসরায়েলকে অনুরোধ করেছিলেন। বন্দরটি গাজা শহরের ঠিক দক্ষিণ পশ্চিমে অবস্থিত। যুদ্ধের সময় গাজাকে দ্বিখণ্ডিত করতে ইসরায়েলি সামরিক বাহিনী নির্মিত রাস্তার সামান্য উত্তরে এটি। আমরা নিজের দেশে অদৃশ্য, বললেন ভারতের মুসলিমরা। উত্তর ভারতের আগ্রা শহরের একটি সুপরিচিত স্কুল থেকে 6 বছর আগে একটি মুসলমান ছেলে অপমান ও ক্ষোভে রক্তবর্ণ হয়ে বাড়ি ফিরেছিল। 9 বছর বয়সী ছেলেটি তার মাকে জানায়, আমার সহপাঠীরা আমাকে পাকিস্তানি সন্ত্রাসী বলে ডাকে। রিমা আহমেদ একজন লেখক ও কাউন্সিলর। দিনটির কথা তার এখনও স্পষ্ট মনে আছে। তিনি বলেন, ক্রুদ্ধ ছোট ছেলেটি তার হাতের মুঠি এতটাই শক্ত করে চেপে ধরেছিল যে তার তালুতে নখের দাগ বসে যায়। সে খুব রেগে গিয়েছিল। তার ছেলে স্কুলের ওই ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছিল, যখন শিক্ষক ক্লাস থেকে চলে যান তখন তার সহপাঠীরা ঠাট্টা বিদ্রূপ করতে শুরু করে। ওই সময় একদল ছেলে তার দিকে ইশারা করে বলে যে ও একটা পাকিস্তানি সন্ত্রাসী, ওকে মেরে ফেলো। ছেলেটি জানায় যে তার কিছু সহপাঠী তাকে নর্দমার কীট বলেও কটাক্ষ করত। রিমা আহমেদ যখন এ নিয়ে অভিযোগ করেন তখন তাকে বলা হয়েছিল যে মন গড়া কথা বলছেন, এমন কিছুই ঘটেনি। রিমা আহমেদ তার ছেলেকে স্কুল থেকে ছাড়িয়ে আনেন। 16 বছর বয়সী ছেলেটি বাড়িতে বসে পড়াশোনা করছে। তিনি বলেন, আমি আমার ছেলের অভিজ্ঞতার মাধ্যমে সাম্প্রদায়িক অস্থিরতা টের পেয়েছি, যে অনুভূতি আমার বেড়ে ওঠায় কখনো পেয়েছি বলে মনে করতে পারি না। হয়তো শ্রেণী সুবিধা আমাদের সবসময় মুসলিম ভাবার থেকে রক্ষা করেছিল। এখন মনে হচ্ছে শ্রেণী এবং সুবিধার কারণে আপনি আরও স্পষ্ট লক্ষ্যে পরিণত হচ্ছেন। 2014 সালে নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে 20 কোটি মুসলমানদের জীবনযাপন অশান্ত হয়ে পড়েছে। সন্দেহভাজন গরু ব্যবসায়ীদের গণধোলাই দিয়ে মেরেছে কিছু উগ্র হিন্দু গোষ্ঠী এবং মুসলমান মালিকানাধীন ছোট ব্যবসায়ীকে লক্ষ্যবস্তু করেছে তারা। মসজিদের বিরুদ্ধে পিটিশন ফাইল করা হয়েছে। মুসলিম নারীদের অনলাইন নিলাম নিয়ে ইন্টারনেটে ট্রল করা হয়েছে। ডানপন্থী গোষ্ঠী এবং মূলধারা কিছু গণমাধ্যম জিহাদ, লাভ জিহাদ এর অভিযোগ দিয়ে ইসলামোফোবিয়াকে উস্কে দিয়েছে। উদাহরণস্বরূপ, মুসলিম পুরুষদেরকে বিয়ের আগে হিন্দু নারীদের ধর্মান্তরী করার মিথ্যা অভিযোগ তোলা হয়েছে এবং মুসলিম বিরোধী বিদ্বেষমূলক বক্তব্য বেড়েছে। এর 3/4 বিজেপি শাসিত অঞ্চলগুলোতে ঘটেছে বলে খবর পাওয়া গেছে। ইসরায়েল বিরোধী বিক্ষোভ, জোর করে নারীর হিজাব খুলল অ্যারিজোনা পুলিশ। যুক্তরাজ্যের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভে জোর করে এক নারীর হিজাব খুলে ফেলেছে অ্যারিজোনা অঙ্গরাজ্যের পুলিশ। অ্যারিজোনার ABC 15 এর সাংবাদিকের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওর বরাতে মঙ্গলবার আল জাজিরা এ তথ্য জানিয়েছে। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস CAIR অভিযোগ করেছে, অ্যারিজোনা অঙ্গরাজ্যের পুলিশ ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া বেশ কয়েকজন নারীর হিজাব জোর করে খুলে নিয়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং তদন্তের আহ্বান জানিয়েছে। অ্যারিজোনার রাজ্যে CIR এর নির্বাহী পরিচালক আজ্জা আবুসেফ বলেন, ধর্মীয় অনুশাসন মেনে চলার অধিকার সবার আছে। পুলিশ এই অধিকার খর্ব করতে পারে না। গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের দাবিতে টানা কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাঁবু তৈরি করে অবস্থান কর্মসূচিও করেছেন তারা। ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের এই বিক্ষোভ থেকে আটক করা হয়েছে কয়েকশো বিক্ষোভকারীকে। এতেও তাদের দমানো যায়নি।
যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৪। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা চলছে। এর মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় নুসিয়াত শরণার্থী শিবিরে ৩ জন এবং গাজা সিটিতে আরও ২ জন নিহত হয়েছে। এ নিয়ে সোমবার গাজায় নিহতের সংখ্যা কমপক্ষে ৩৪ জনে পৌঁছেছে। এতে আরও বলা হয়েছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছে, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছে না। ফিলিস্তিন স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, আন্তর্জাতিক আদালতের একটি স্থায়ী রায়কে লঙ্ঘন করে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় কমপক্ষে ৩৪,৪৮৮ জন ফিলিস্তিন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে আরও প্রায় ৭৭,৫৭৫ জন।